গতকাল আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এখানে আমরা যদি ৮টা বিভাগে ২,২১,০১৪ জন কৃষককে কার্ড প্রদান করা হবে। এটা একটা পাইলট প্রজেক্ট। আমাদের আগে ফ্যামিলি কার্ডও যেভাবে দেওয়া হয়েছিল, এই পাইলট প্রজেক্টগুলি সাকসেসফুলি করা গেলে আগামী অর্থ বছর থেকে, যেটা আগামী জুলাই থেকে শুরু হবে, সেখানে সুনির্দিষ্ট বরাদ্দ থাকবে। সেটার অধীনে এটা আমরা ক্রমাগত বাড়াতে থাকব। এর মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র এই ৩ শ্রেণীর কৃষক বার্ষিক ২,০০০ টাকা করে প্রণোদনা পাবেন। কৃষিকার্ড ঋণ প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধন করেছে, আপনারা জানেন ১১৫০ কোটি টাকা উন্নয়ন বাজেট থেকে বরাদ্দ করা হয়েছে এই খাতে। আবারও বলছি, এটা একটা পাইলট প্রকল্প। মানে আমাদের জনগণের এটা বুঝতে হবে। আমি প্রায় নিজেও এই প্রশ্ন প্রচুর শুনি যে অনেকে ফ্যামিলি কার্ড চাইছেন, যেটা নিয়ে কী করা যেতে পারে, অনেকে পরিচিতদেরকে দিয়ে বলছেন। তো সবার জন্য জবাবটা হচ্ছে এটা একেবারেই পাইলট একটা প্রকল্প। এটা আগামী অর্থ বছর থেকে বাড়তে থাকবে। সবার কাছে পৌঁছতে একটু সময় আমাদের নিশ্চয়ই লাগবে। আপনারা জানেন যে এই কার্ডের অধীনে 10টা সুবিধা দেওয়া হবে। এর মধ্যে ক্যাশ দেওয়া থেকে শুরু করে ভর্তুকি মূল্যে সার, বীজ সহ এগুলো আপনারা আমরা এক্সপেক্ট করব মিডিয়ার কাছে যে আপনারা এগুলো জনগণের সামনে একটু তুলে ধরবেন। এখানে সেচ সুবিধার জন্য সুবিধা পাবেন তারা, আবহাওয়া তথ্য, রোগবালাই, এসব নিয়ে মোট 10টা সুবিধা তারা পাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যেটা হয়েছে সেটা হলো অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার কার্যক্রম গ্রহণ করেছে। আগামী 18 এপ্রিল শনিবার সারা দেশে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসারদের নিয়ে আয়োজিত সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এবং হামের প্রাদুর্ভাব নিয়ে আমরা গত ব্রিফিংয়ে কথা বলেছি। সেটা 5 এপ্রিল থেকে তো শুরু হয়েছে, এটা কন্টিনিউ করছে। আমরা আবার একটু ক্লিয়ার করি, আমরা খুব সিরিয়াসলি টিকা দেওয়া শুরু করলেও হাম যে পর্যায়ে আছে এটা কমে আসতে সময় নেবে। কারণ প্রত্যেকটা শিশুর শরীরে টিকা যাওয়ার পর ইমিউনিটি তৈরিতে সময় নেয় এবং আমাদের একটা অংশ শিশু কাভারেজের মধ্যে ছিলেন না। আমরা আবারও বলতে চাই, এটা আগের একটা ব্যর্থতার সমস্যা। তারপরও এগুলো বলে আমাদের শিশুদের মর্মান্তিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা হসপিটালগুলোতে সর্বোচ্চ চেষ্টা করছি যারা আক্রান্ত হয়ে যাবে তাদেরকে যথেষ্ট সম্ভব সমর্থন দেওয়া, সাপোর্ট দেওয়া। কিন্তু আপনারা একটা জিনিস জানেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। আবার একই সাথে যখন একই সেবা অনেকের প্রয়োজন হয়, বিশেষ করে আইসিইউর মতো সেবা, তখন এটা জটিল হয়ে যায়। তারপরেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এটাকে ঠিকভাবে ম্যানেজ করার জন্য যতটা সম্ভব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কক্সবাজার সি বিচ এবং বিভিন্ন স্থানে যে উচ্ছেদ অভিযান চলছিল অবৈধ স্থাপনা, সেটা কন্টিনিউ করছে। ব্যবসা, পরিবহন খাত এবং নির্মাণ খাতে যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে 0 টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আমি জানি আপনাদের মনে প্রশ্ন এখনই আসছে যে চাঁদাবাজি কি হচ্ছে না? উত্তর হচ্ছে এখনও হচ্ছে, কিন্তু আমরা 0 টলারেন্স নীতি দিচ্ছি। আমরা দীর্ঘদিনের একটা কাঠামোবদ্ধ সমস্যাকে যখন মোকাবেলা করতে যাই, আমরা আশা করি জনগণ সরকার কিছু সময় দেবে এটা নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক। সীমান্ত হত্যা বন্ধে কঠোর বা খুবই আন্তরিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগার সম্পর্কে আমরা প্রায় বলি যে এটা আসলে শাস্তি দিয়ে মানুষকে কতটুকু ভালো করা যায়, তার থেকে এটা সংশোধনাগার হওয়া দরকার। মানুষকে ওখানে নিয়ে আটক করে শাস্তি দিয়ে তাকে শোধরানোর চেষ্টা চাইতে শোধনাগার, তাকে যেন সংশোধনাগার বানানো যায়, সেইটার আধুনিকায়নের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে। আর মাদকের বিরুদ্ধেও একটা অভিযান পরিচালিত হচ্ছে। এটা রেগুলার অভিযান, কিন্তু এটার ব্যাপারে একটু সিরিয়াসলি এটা করার চেষ্টা হচ্ছে এখন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের যেটা হয়েছে নদী রক্ষা কমিশন আইন সংশোধন, এটা খসড়া চূড়ান্ত হয়েছে। এর ফলে নদী দখল ও দূষণ ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে। এই আইনের অধীনে নদী দখলদারদের সর্বোচ্চ 5 বছর জেল, 15 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। সো এই আইনটা কার্যকর করার জন্য আমরা সর্বোচ্চ এবং খুব আন্তরিকভাবে চেষ্টা করব। বাংলাদেশে আইন আছে, আপনারা নিশ্চয়ই বলতেই পারেন, কিন্তু আইনের প্রয়োগ আমরা আশা করি ঠিকঠাক মতো হবে। বেসামরিক বিমান পরিবহন আগামী 18 এপ্রিল রাত 2টায় হজ ফ্লাইটের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। বিগত সরকারের তুলনায় হজযাত্রায় খরচ টিকিট প্রতি 12,000 টাকা কমানো হয়েছে। এছাড়া কোনো চার্টার ফ্লাইট পরিচালনা ছাড়াই 78,000-এর বেশি হজযাত্রী পরিবহন করা হচ্ছে। তাহলে 12,000 টাকা অন্তত টিকিটে কমানো হয়েছে। মানে ইনফ্লেশন হিসাব করলে বাড়ার কথা ছিল, যদি আগের সাথেও তুলনা করি, সেখানে কমানো হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় পাহাড় কাটার ক্ষেত্রে এক্সকাভেটর বন্ধে কঠোর নজরদারি শুরু করেছে।
ইটভাটায় ব্যবহৃত মাটির উৎস যাচাই ছাড়া কোনো অনুমতি দেওয়া যাবে না। ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা জানি বাংলাদেশে ইটভাটার কারণে আমাদের আবাদযোগ্য জমির ক্ষতি হচ্ছে, এবং আমরা হয়তো এটাও আরও জানি যে আমরা গভীর করে ফেলে একটা ক্ষতি যেটা হয় টপ সয়েল বলে, যে সয়েলটা বহু বছরের বন্যা বা মানে পলিমাটি জমে তৈরি হয়, যেটা উর্বর, ওই উর্বর মাটিটাই কেটে ফেলা হয়। তো এটা একটা মারাত্মক সংকটের ব্যাপার। আমাদের এই খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য এই ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। অনেক কিছুই আসলে আগে থেকেই নীতিগত সিদ্ধান্ত ছিল, কিন্তু এগুলো সবসময় ইমপ্লিমেন্টেড হয়নি। কিন্তু আমরা যে কথাটা সবসময় বলতে চাই, যে সরকারটা জনগণের ম্যান্ডেটে নির্বাচিত হয়েছে, জনগণ একটা বড় ম্যান্ডেট দিয়ে যে সরকারকে পাঠিয়েছে, সেই সরকারটা জনগণের স্বার্থের ব্যাপারে সিনসিয়ারলি কাজ করতে চায়। যুব ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস 26-এ সাফ জয়ী অনূর্ধ্ব 20 ফুটবল দলকে মানে প্রত্যেকে 1 লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে ফেরানোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জুলাই মাসে অনুষ্ঠিত নারী বিপিএল এই মাঠে আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন এটা একটা আন্তর্জাতিক সুবিধা সম্পন্ন স্টেডিয়ামই ছিল, কিন্তু রাজনৈতিক কারণে এটাকে অবহেলা করে সমস্যায় ফেলা হয়েছিল। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় 10 এপ্রিল জাতীয় সংসদে পাশ হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2026। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইনের দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা, সাক্ষীর নিরাপত্তা এবং নারীদের সুরক্ষায় বিশেষ বিধান যুক্ত করা হয়েছে। এটার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তির ব্যবহার। মানে এটাতে ডিজিটাল ক্ষেত্রে যা যা হয়, ডিজিটাল প্রমাণ ব্যবহার করে বিচারকে আরও কার্যকর করা হবে। একটা কথা এখানে একটু যোগ করে রাখা দরকার বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগতভাবে এই ইস্যুতে কথা হয়েছে, আমি দু একটা প্রোগ্রামে বলেছিও। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটা বিশেষ সেল গঠিত হবে খুব অল্প সময়ের মধ্যে, যার কাজ হচ্ছে নারীদের বিভিন্ন নির্যাতন, হয়রানি, বিশেষ করে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। মানে আমরা খেয়াল করেছি একজন নারী শুধুমাত্র নারী হবার কারণে তার রাজনৈতিক পরিচয় নিয়ে তার সমালোচনা হতে পারে। মানে আমরা পুরুষরাও যখন আমাদের একটা পলিটিক্যাল স্ট্যান্স নেই, সমালোচনা হয়, আমাদেরকে অনেক সময় অশালীন ভাষায় কথা বলে, কিন্তু নারীদের ক্ষেত্রে কত হলো বিশেষ বিশেষ ভাষা, বিশেষ বিশেষ শব্দ, বিশেষ বিশেষ কথা তাদের ক্ষেত্রে ছুড়ে দেওয়া হয়। এই ধরনের বুলিং, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন নারীর সাথে আমার অন্তত কথা হয়েছে যারা এই ধরনের বুলিংয়ের শিকার হয়ে অত্যন্ত সমস্যায় আছেন। এটা শুধুমাত্র যিনি পাবলিকলি কথা বলছেন তা না, তিনি তার ভার্সিটিতে পড়ছেন, স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, কারোর সাথে কোনো রকম কোনো মনোমালিন্য হয়েছে, সেটার রেজাল্টে তারা এইরকম কিছু করার চেষ্টা করছে। সো আমরা এই ব্যাপারে অত্যন্ত কঠোর কিছু ব্যবস্থা নিতে যাচ্ছি, এটুকু আগাম জানিয়ে রাখছি। ওটা যখন হবে আমরা নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে সেটাও জানাবো। এর বাইরেও সাইবার বুলিং এবং অনলাইনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে আমরা কিছু কাজ করছি, সেটা একটু পরে বলছি। স্থানীয় সরকার মন্ত্রণালয় খাল খনন কর্মসূচি এখানে আছে। 900 কোটি টাকা শ্যামপুর খাল উন্নয়ন প্রকল্পটি অনুমোদন হয়েছে। এখানে আধুনিক নেটিং ব্যবস্থা এবং হাঁটার রাস্তা তৈরি করা হবে। মানে শ্যামপুর খালের কথা আপনারা জানেন, যেটা শুধু খাল না, যেহেতু একটা শহরের মধ্যে থাকা খাল, এখানে আমরা চেষ্টা করছি যেখানে মানুষের এক ধরনের গ্যাদারিং হতে পারে, এটা এখানে হাঁটার রাস্তা ব্যবস্থা করা হয়েছে প্রকল্পের ক্ষেত্রে বলছি। সড়ক মন্ত্রণালয় সরকারের যে বৃক্ষরোপণ কর্মসূচি আসে তার সাথে অ্যালাইন্ড হয়ে এই সড়ক ও সেতু মন্ত্রণালয় আগামী 5 বছরে 35 লাখ বৃক্ষরোপণের যে কর্মসূচি, সেটা 1 এপ্রিল থেকে শুরু করেছে এবং সেটা কন্টিনিউ করছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় অনেকগুলো কাজ করেছে। জলাতার যে নীতি আছে, সেই নীতির ভিত্তিতে জলমহল, উপকূলীয় খাল, হাওরের ইজারা প্রথা বিলুপ্ত করা হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা এটাকে একটু জোর দিয়ে বলতে চাই। একটা সময় এগুলো ইজারা দেওয়া হয়েছে এবং ইজারাদাররা যেটা হয়েছে যে তারা তাদের এক ধরনের রেস্ট্রিক্টেডভাবে এখানে তারা তাদের মতো করে কাজ করেছেন, কিন্তু জলাতার মানে হচ্ছে প্রান্তিক যে জেলেরা আছেন তারা এখানে খুব সুবিধা করতে পারতেন না। তো সেটার ভিত্তিতে এগুলো সবগুলো উন্মুক্ত করে দেওয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা এটা আসলে করব। এইখান থেকে সরকার কিছু উপার্জন করে, কিন্তু আমরা যদি আসলে গভীরভাবে চিন্তা করি, এই আয়টা যদি সরকার কম করে, সেটা আরও বহু মানুষের মধ্যে বণ্টিত হয়ে যায়। এই ইজারা মূলত আসলে কিছু সামর্থ্যবান মানুষের কাছে যায় এবং সেই সামর্থ্যবান মানুষই আরও বেশি আয় করে। সো এই জলার ক্ষেত্রে যে ইনকাম, এটা যদি মানে যিনি এটা ইজারা নিচ্ছেন, সেই পুরো ইনকামটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা বা সিদ্ধান্ত অলরেডি আসলে হয়েছে। সব সময় যেটা হয় যে ইলিশ মাছ যখন আহরণ বন্ধ থাকে, সেটার যে খাদ্য সাহায্য বা অন্যান্য সাহায্য আছে সেগুলো কন্টিনিউ করা হয়েছে। 3,11,000
1000 জন জেলের মধ্যে এটা হয়েছে, এটা করা গেছে। তার রোগমুক্ত পুনঃ উৎপাদন আধুনিক মাছ চাষ নিশ্চিতকরণে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে 114টি হ্যাচারি ডিজিটাল ডেটাবেস তৈরি করে সংস্কার ও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরও কিছু প্রযুক্তি আমরা যুক্ত করছি যাতে এই জিনিসটা কন্টিনিউ করা যায়। আপনারা জানেন যে বাংলাদেশ মৎস্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদ উন্নয়ন, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুয়াকাটা ও সলিমপুরে 2টি সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। চেকপোস্ট করা হচ্ছে যাতে এগুলো জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধ করা যায়। এরকম আরও বেশ কিছু কাজ আছে, আমি আর খুব বিস্তারিত করতে যাচ্ছি না। জ্বালানির খাতে এটা নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্ন আছে, আমি একটা আপডেট দেই। এটা নিয়ে গত ব্রিফিংয়ে আমরা কথা বলেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি আবার একটু উল্লেখ করতে চাই, সেখানে আমরা গত মার্চ মাসে 2025 সালের মার্চ এবং 26 সালের মার্চের তুলনা করে দেখিয়েছিলাম সরবরাহ কমেছে, কিন্তু অত কমেনি যে এটা আমাদের এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে এক ধরনের প্যানিক থেকে হয়েছে এবং তার সলিউশন হিসাবে আমরা বলেছিলাম যে একটা ফুয়েল অ্যাপ বা ফুয়েল পাস অ্যাপ চালু করব। সেটার পাইলটিং শুরু হয়েছে, ঢাকাতেও হয়েছে, আপনারা জানেন 7টা পেট্রোল পাম্পে এই কাজটা হচ্ছে। এবং আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারেন, একটা অ্যাপ চালু হয়েছে, এটা যে খুব স্মুথলি রান করছে তা না, এটার মধ্যে কিছু সমস্যা দেখা যাচ্ছে। আমরা খুব প্রম্পট, আমি আজকে সকালে ইনফ্যাক্ট সংসদ থেকে এসেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা বৈঠকে উপস্থিত ছিলাম, আমি সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমি এইটা নিয়ে জ্বালানি নিয়ে তার সাথে পার্সোনালি কথা বলে এসেছি। সো আমি নিয়েও আশ্বস্ত করেছেন, জ্বালানি বিভাগের সাথেও আমরা কথাবার্তা বলছি। অ্যাপটা খুব দ্রুত চালু হবে, সেটা চালু হলে আমরা আশা করি, বিশ্বাস করি যে ক্রাইসিসটা দেখা যাচ্ছে বিশেষ করে দীর্ঘ লাইনে, সেটা কমে আসবে। আর একটা কথা আগেই বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো সাজেশন থাকে আপনারা সেটাও আমাদের কাছে নিশ্চয়ই জানাতে পারেন। ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ডাক বিভাগের কাজের বৈচিত্র্যতে ঢাকা মহানগর পুলিশের ওভারস্পিড সংক্রান্ত মামলার ডকুমেন্টস ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। আপনারা জানেন অনেকগুলো জায়গায় স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, আবার কোনো জায়গায় ম্যানুয়ালি হচ্ছে, সেটা ডাক বিভাগের মাধ্যমে হচ্ছে। ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন ও পচনশীল খাদ্যদ্রব্য পরিবহনের সুবিধার্থে চিরা চেম্বার স্থাপন করা হয়েছে। এই সপ্তাহের মধ্যে 100টি ফ্র্যাঞ্চাইজি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হযরত শাহ মখদুম সৈয়দপুর বিমানবন্দর, ঢাকা বিমানবন্দর, রেল স্টেশন, কক্সবাজার রেল স্টেশনে ওয়াইফাই আরও বেশ কিছু জায়গায় হচ্ছে। আরেকটা তথ্য একটু আমি আপনাদেরকে একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের। এটা একটু গুরুত্বপূর্ণ, আমরা আশা করি আপনারা এই তথ্যটাও জনগণের কাছে পৌঁছে দেবেন। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন তৈরি করা এবং স্প্রেড করা একটা অপরাধ। মানে এই কথাগুলো সরকারের জায়গা থেকে বলা খুব কঠিন, কারণ হচ্ছে আমরা ধরেই নিতে চাই যে সরকার আসা মানেই সে মত প্রকাশের স্বাধীনতাকে কিছুটা হলেও সংকুচিত করতে চায়। একদম, আমি একটু বলি, মত প্রকাশের স্বাধীনতাকে সেই সরকার সংকুচিত করতে চায় যে সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। আমরা ছোট উদাহরণ দিই, কিছুদিন আগে একটা শোতে একজন খুবই শ্রদ্ধেয় সম্পাদকের সাথে আমার এই কথাটা হচ্ছিল। ধরুন কেউ একজন এরকম কিছু বললেন, যেটা বলে সরকারের কিছু ভোট কমছে, ধরলাম সত্য তথ্য, ভোট কমছে, তো সরকার ধরলো তাকে, ধরে আমার ভোট কমা বন্ধ করলাম। অথবা স্বৈরাচারী সরকার হলে কি করে, আসলে তো ভোটের হিসাব নেই, সে ভয় দেখায়, তুমি যদি আমার বিরুদ্ধে কিছু বলো আমি তোমাকে বিপদে ফেলে দিতে পারি। আচ্ছা, যে সরকার নির্বাচন করবে, ধরলাম যে কেউ একজন সমালোচনা করছেন, আপনাদের যে কোনো একজন, এই সমালোচনায় সরকারের ভোট কমছে, কয়েকশো ভোট কমলো, কয়েক হাজার ভোট কমলো, কিন্তু তাকে অন্যায় বা সঠিক তথ্য দেওয়ার জন্য যদি গ্রেফতার করা হয়, ভোট তার 100 গুণ 1000 গুণ কমে যায়, ইজন্ট ইট? সো যে সরকারটা গণতান্ত্রিকভাবে কাজ করে, গণতান্ত্রিকভাবে আবার নির্বাচিত হতে চায়, সেই সরকার প্রকৃত মত প্রকাশকে কোনোদিনও ব্যাহত করবে না, তার যত পেইনফুলি লাগুক না কেন। প্রচুর সত্য তথ্য আছে না সরকারকে সমালোচনা করার, প্রচুর সত্য তথ্য আছে। আমি যদি তুলেও দেই আপনাদের সামনে, ধরুন কুষ্টিয়ায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা নিয়ে কি আপনি সরকারকে ব্লেম করতে পারেন না? ইউ ক্যান ডু দ্যাট। দিনের শেষে এটা সরকারের দায়িত্ব ছিল এটা ঠেকানো, সরকার ব্যর্থ হয়েছে। সো এরকম প্রচুর ঘটনা আপনি চেষ্টা করলেও, এত বড় একটা দেশ, দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট, বিপদে সরকার বা ঝামেলায় সরকার পড়বে, সরকার ভুল করবে, আন্তরিকতা থাকলেও পেরে উঠবে না। সো সরকারকে যৌক্তিক সমালোচনা আমরা এনকারেজ করছি, কিন্তু মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, সংবাদের নামে চালিয়ে দেয়া, বা ওই যে বলেছিলাম মিমিক করা, একটা চ্যানেলের মতো করে লোগো বা দূর থেকে দেখতে মনে হয় এটা ওই চ্যানেল, এইভাবে তথ্য দিয়ে মানুষকে ডিসিভ করার চেষ্টার বিরুদ্ধে আমরা আগেই বলেছিলাম ব্যবস্থা নেব, ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ আমরা শুরু করেছি। এই মন্ত্রণালয়ের অধীনে একটা আইনজীবী প্যানেল তৈরি হচ্ছে, যে আইনজীবী প্যানেলটা আসলে এই ব্যাপারে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা খতিয়ে দেখবেন এবং
আবারও বলছি, এটা এরকম হবে না যে খুব রাতারাতি ড্রাস্টিক কিছু করা হবে। এটা এমন হবে যে আমরা ধাপে ধাপে, এটা নিয়ে আমরা যখন কমপ্লিট হবে আমরা পরবর্তীতে আলাদাভাবে আপনাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে জানাবো।